বিস্তারিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গত 6 মাসে 1000-এর বেশি নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার। বিচারহীনতার সংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহারকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত এবং সাথে সাইকোসোশ্যাল মানে মনোসামাজিকের পরিবর্তনের কারণেই আসলে এই সমাজ বিরোধী যে কর্মকাণ্ডগুলোকে আমরা দেখছি সেগুলো হচ্ছে। নামেই পদচারী সেতু দখল করে রেখেছেন হকাররা। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছেন মানুষ। রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিতে পরামর্শ। কোন সময় পকেট মেরে হাত ঢুকে দিয়ে দেয় ভিড়ের ভিতরে। খালি ওভারব্রিজ করলে তো হবে না, জনগণের তো সুবিধা থাকতে হবে। চীন সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ। বিনিয়োগের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। নির্বাচিত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, প্রশংসিত হয়েছে, সেগুলো তুলে ধরেছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে 6 জেলায় টহল দিচ্ছে সেনাবাহিনী। দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত, জানালেন উপদেষ্টা জাহেদ। সংগঠন হিসেবে সে এখানে যুক্ত ছিল কিনা আসলে সেইটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সে 2 দিনে 18 জনের মৃত্যু। স্পেন, যুক্তরাজ্য, গ্রিসে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস। দেশে কন্যা শিশু ও নারীর প্রতি সহিংসতার পরিসংখ্যান রীতিমতো আঁতকে ওঠার মতো। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী গত 6 মাসে 1000-এর বেশি নারী ও কন্যা শিশু বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, প্রযুক্তির অপব্যবহার এবং মানসিক সমস্যার কারণে সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাবে অপরাধ প্রবণতা বেড়েছে। একটি ফুটফুটে সুন্দর শিশু, যার হাতে থাকার কথা রঙিন পেন্সিল আর বুক ভরা স্বপ্ন। তারই নিথর রক্তাক্ত শরীর যখন কোনো পুকুরে, ডোবায়, ঝোপে, ঝাড়ে কিংবা ঘরের কোণে পড়ে থাকে, তখন থমকে যায় পুরো দেশের বিবেক। বাংলাদেশে শিশু নির্যাতনের মতো জঘন্য ও পাশবিক ঘটনা যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। যখন কোনো একটি নৃশংস ঘটনা ঘটে, তখন কিছুদিন তুমুল শোরগোল হয়, প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তারপর সব কিছু হারিয়ে যায় কালের গহ্বরে। অপরাধ কি থেমে যায়? পরিসংখ্যান বলছে একেবারেই না। শুধু আসিয়া আর রামিসা নয়, ঘরে কিংবা বাইরে কোথাও যেন নিরাপদ নয় কেউ। লোকচক্ষুর আড়ালে প্রতিদিন বাড়ছে সহিংসতা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, দেশে গত 6 মাসেই 1035 জন নারী ও কন্যা শিশু ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। আর শুধু মে মাসেই এই নির্মমতার বলি হয়েছেন 250 জন। শুধুমাত্র মানসিক বৈকল্যের জন্যই যে হচ্ছে তা না, এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত এবং সাথে সাইকোসোশ্যাল মানে মনোসামাজিকের পরিবর্তনের কারণেই আসলে এই সমাজ বিরোধী যে কর্মকাণ্ডগুলোকে আমরা দেখছি সেগুলো হচ্ছে। দেশে নারী নির্যাতনের মামলাগুলোর অন্যতম প্রধান দুর্বলতা হলো বিচারের দীর্ঘসূত্রতা। একটি মামলার রায় হতে কেটে যায় বছরের পর বছর। লক্ষ লক্ষ মামলার ভিড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই শিশু ধর্ষণ সংক্রান্ত বা ধর্ষণ সংক্রান্ত এগুলো মামলার আলাদা কোনো কোর্টের মাধ্যমে দ্রুত বিচার করার জন্য আগে কোনো প্রক্রিয়া ছিল না। তবে এই সরকারের আমলে এরকম একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল কোর্ট করা হয়েছে।
যেটাতে এই শিশু ধর্ষণ সংক্রান্ত বা ধর্ষণ সংক্রান্ত সকল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার থেকে রাষ্ট্র সকলের সদিচ্ছা প্রয়োজন। আমি আমার বাচ্চাটাকে কি ভ্যালুস দিচ্ছি, কিভাবে তার নিড বা প্রয়োজনগুলো আমি মেটাচ্ছি এবং কিভাবে তার ভালো শুধুমাত্র বুদ্ধির বিকাশ না মনোসামাজিক বিকাশের জন্য আমি কি করছি। সুতরাং প্রথম কাজ হচ্ছে পরিবার থেকে, এরপর হচ্ছে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে হচ্ছে একটি সুন্দর টিচার স্টুডেন্ট রিলেশনশিপ গড়ে তোলা। একটা সোসাইটিতে আমি যেভাবে মিশবো, আমি কারো বিপদে হচ্ছে সাহায্য করা, কোনো একটা অপরাধ দেখলে আমার সেখানে কি ভূমিকা হবে সেগুলো শিক্ষা। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান আর আইনি বিতর্ক ছাপিয়ে দিন শেষে প্রশ্নটা কিন্তু নৈতিকতার। যে সমাজে একটি শিশু তার পরিবার কিংবা প্রতিবেশীর কাছেও নিরাপদ নয়, সেই সমাজের উন্নয়ন কতটা অর্থবহ তা নিয়ে ভাববার সময় এসেছে। কঠোর আইনের দ্রুত বাস্তবায়ন এবং সামাজিক প্রতিরোধী পারে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে ফুটওভার ব্রিজ বা পদচারী সেতুতে না উঠে অনেকেই রাস্তা পার হন নিচ দিয়ে। তাদের অভিযোগ, হকারদের দৌরাত্ম্য, নোংরা পরিবেশ সহ নানা কারণে পদচারী সেতুতে ওঠা হয় না। নগর পরিকল্পনাবিদরা জানান, এগুলোকে জনবান্ধব করতে হবে। পরিকল্পিতভাবে নির্মাণের পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ফুটওভার ব্রিজ। এসব ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও যত্রতত্র রাস্তা আর হচ্ছে নগরবাসী। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। এত ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও কেনই বা ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা দেখাচ্ছে নগরবাসী? এর পেছনেই বা রয়েছে কী কারণ? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 2023 সালে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ফার্মগেটের দৃষ্টিনন্দন এই ফুট ওভার ব্রিজটি। কিন্তু এটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তা পার হচ্ছেন নগরবাসী। ফুটওভার ব্রিজগুলোতে অনেকগুলো দোকানপাট এইসব হয়ে থাকে, এই জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করা মনে হচ্ছে। দেখেন এই যে পুরাটা ব্রিজ জ্যাম দোকানের কারণে, একটা মানুষ হাঁটতে পারে না, গায়ে ধাক্কি লাগে, এই কারণে গ্যাদানের কারণে কি করুন। কাঁচা বাজার ছাড়া কি মেলে না এই ফুট ওভার ব্রিজে? স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এখানে, শুধু পথচারীদের চলাচলের জায়গাটাই কম। এ তো গেল আধুনিক ফুট ওভার ব্রিজের সুযোগ সুবিধার চিত্র। এবার একটু নজর দেয়া যাক তুলনামূলক পুরনো ওভার ব্রিজগুলোর দিকে। 6 ফুট চওড়া রাজধানীর শ্যামলীর শিশু মেলার ফুট ওভার ব্রিজটির 4 ফুটই হকারদের দখলে, বাকি 2 ফুট দিয়ে কোনো মতে চলাচল করে সবাই। আর বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রিজের দীর্ঘ সিঁড়ি বেয়ে ওঠানামা করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। উঠতে আমাদের অনেক কষ্ট হয়। ব্রিজটা যদি প্রশস্ত এবং লিফট হইতো, এটা রাস্তা হকারের জন্য আরো বেশি জ্যাম লেগে যায়, আরো এখানে ভয়ও লাগে। কোন সময় পকেট মেরে হাত ঢুকে দিয়ে দেয় ভিড়ের ভিতরে। খালি ওভারব্রিজ করলে তো হবে না, জনগণের তো সুবিধা থাকতে হবে ওঠার নামার জন্য। এটাও প্রস্ত কম, ওটাও প্রস্ত কম, সিঁড়িগুলো অনেক খারাপ, রোগী উঠবে কিভাবে? এছাড়া এই এলাকায় বেশ কয়েকটি নামিদামি হাসপাতাল থাকায় প্রতিদিন বহু রোগীও রাস্তা পারাপার হন এই ব্রিজ দিয়ে। তেমনি একজন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সোহাগ মিয়া একটি দুর্ঘটনায় পায়ের সমস্যা নিয়ে পঙ্গু হাসপাতালে এসেছেন চিকিৎসা সেবা নিতে। বহু কষ্টে পার হয়েছেন এই ফুট ওভার ব্রিজ। যদি লিফট হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। ব্রিজের উপরে যে গ্যাদারিং, তো হাঁটতে কষ্ট হয়। আসাদগেটের দিকে একটু এগুলি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আরেকটি ফুট ওভার ব্রিজ। এটির দশা আরও করুণ, যেখানে আছে চলন্ত সিঁড়ি যা নষ্ট। এছাড়া সিঁড়ির নিচে আবাসস্থল গড়েছে ছিন্নমূল মানুষ, যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। গিঞ্জি পরিবেশটার জন্য ওই দিক দিয়ে পার না হয়ে শর্টকাটে পার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এইসব কারণে যে ওভারব্রিজের পরিবেশটা ভালো থাকে না। সব জায়গায় আড্ডা দেয়, এখানে মাদক সেবন করে আর এখানে চিন্তাই করে। রাজধানীর ফুট ওভার ব্রিজগুলোকে পথচারী বান্ধব বলতে নারাজ নগর পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম। তার মতে শুধু সরকারি অর্থ ব্যয়ের প্রতিযোগিতায় না নেমে পরিকল্পিতভাবে নির্মাণ এবং সঠিক রক্ষণাবেক্ষণের ওপর জোর দিলে সবাই এর সুফল পাবে। অনেক বয়স্ক মানুষ আছে যারা পায়ে হেঁটে উঠতে পারে না, কিন্তু তারই কিন্তু ফুটওভার ব্রিজটা সবচেয়ে বেশি দরকার।
তো উনি কীভাবে উঠবে? সার্বজনীন প্রবেশগম্যতা কিন্তু আমরা এই ফুটওভার ব্রিজগুলোতে রাখিনি। তো যত বেশি গাড়ির সংখ্যা বাড়বে তত মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাতে পারবে না। তার মানে তার ফুটওভার ব্রিজটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। ডিজাইন চেঞ্জ করা লাগলে করতে হবে এবং ফেসিলিটিগুলো আরও বেশি জনবান্ধব হতে হবে। ফুটওভার ব্রিজ থেকে হকার উচ্ছেদ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতের উপরও জোর দেন এই নগর পরিকল্পনাবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিঙ্কি। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, কর্মসংস্থান তৈরি ও দেশের মানুষকে অগ্রযাত্রার পথে ধাবিত করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। একই দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পরে দালিয়ানের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত এমন বার্তার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, তবে তাদের নাশকতার সক্ষমতা আছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে তিনি জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে। তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন জাইমা রহমান আর একজন অন্য কোনো রহমান বা অন্য কোনো নারী এই সমাজে রাষ্ট্রের কাছে সমান অধিকার প্রাপ্য। নারী হলে কতগুলো বিভৎস কথাবার্তা নিয়ে হাজির হওয়া হয়, এগুলো আমরা থামাবো, আমরা এগুলো কগনিজেন্সে নেব এবং নিশ্চিত করবো আপনি যেটা বলছেন, কোনো নিরপরাধ মানুষ যিনি জড়িত নন অবশ্যই তিনি কোনো সমস্যায় পড়বেন। কথা বলেন নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গেও। জানান, দলটি নিষিদ্ধ হবে কিনা তা নির্ভর করছে আদালতের উপর। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা, তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কি, বিচারটা হচ্ছে সংগঠন হিসেবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেইটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। সরকারের এই মুখপাত্র জানান, চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম সহ 6 জেলায় টহল দিচ্ছে সেনাবাহিনী, আর বিজিবি টহল দিচ্ছে 5 জেলায়। রয়েছে পুলিশ ও র্যাবের তৎপরতাও। তবে আজ কোথাও আওয়ামী লীগের কোনো কর্মসূচি দেখা যায়নি। অবশ্য মাঠে ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়। গাজীপুরে সোমবার বিকেলে মাঠে নামে সেনাবাহিনী ও বিজিবি, পাশাপাশি মোতায়েন করা হয় পুলিশের বিপুল সংখ্যক সদস্য। মঙ্গলবার সকাল থেকে জোরদার করা হয় টহল। এর মাঝে আমি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা দেখতে পাইনি, তবে নাওজরের ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু গাড়ি ওখানে দেখছি আর কি।
এখন এ পর্যন্ত কিছু হয় নাই, এখন ভবিষ্যতে কি হবে এটা বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক আছে, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, বর্তমানে কোনো সমস্যা নাই। বেআইনি মিছিল ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গোপালগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। জেলা শহরে মোতায়েন করা হয়েছে 171 জন সেনা সদস্য। ফরিদপুর শহরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সেনা সদস্যরা টহল দিচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হয়েছে তল্লাশি চৌকি। আইন শৃঙ্খলা বাহিনী থাকতে আমাদের কোনো ভয় নেই, আমরা রাস্তাঘাটে নিশ্চিন্তায় চলতে পারি। চান্দাবাজ নাই, দান্দাবাজ নাই, কোনো অরাজকতা কিছু নাই। ওরকম কোনো নাশকতা বা কোনো সংখ্যা দেখতেছে, যেহেতু প্রশাসন অ্যাক্টিভ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা এড়াতে 6 জেলায় 30 জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। শব্দ দূষণ ঢাকাবাসীর জন্য দিন দিন এক ভয়াবহ ঘাতক হয়ে উঠেছে, যা থেকে হাইপারটেনশন, হৃদরোগ, মাথা ব্যথা, স্মরণশক্তি হ্রাস, স্নায়ুর সমস্যা ও মানসিক চাপ তৈরি হতে পারে। দিনে রাতে নির্মাণ কাজ, মাইক ও লাউডস্পিকারের ব্যবহার, গাড়ির হর্ন সহ আরও বেশ কয়েকটি উৎস রয়েছে শব্দ দূষণের। আবার শব্দ দূষণে দায়ী প্রমাণিত হলে শাস্তির বিধানও আছে। তারপরও ঢাকাসহ দেশের মহানগরগুলোয় এই শব্দ দূষণের মাত্রা দিন দিন যেন বাড়ছেই। এবার আমাদের নিয়মিত আয়োজন জনতার কথা, যেখানে শব্দ দূষণের বিরুদ্ধে সোচ্চার রাজধানীবাসী বলছেন আইনের কঠোর ও নিয়মিত বাস্তবায়নের কথা। অনিয়ন্ত্রিত হাইড্রোলিক হর্ন আর যত্রতত্র মাইকিং সব মিলিয়ে এই নগরীর মানুষ শব্দ দূষণের এক জ্বলন্ত চুল্লিতে বসবাস করছে। এই শব্দ দূষণ মানুষকে শুধু শ্রবণ শক্তি নষ্ট করছে না, পাশাপাশি মানসিক ও হৃদরোগের ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। এই শব্দ দূষণ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ এবং এর প্রতিকার হিসেবে কি চাচ্ছে, আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের নিজেকে নিজে ক্ষতি করে ফেলছি। আমার কানে আমি শুনতে পাই না এখন এই শব্দ দূষণের কারণে। আমার শ্রবণ শক্তি কমে গেছে এখন। শব্দ দূষণে তো অভ্যস্ত হয়ে গেছে, এখন শব্দ দূষণ না থাকলে তো মাথা যন্ত্রণা করে। যখন গ্রামে যাই তখন একটু আনইজি ফিল হয় যে শব্দ নাই কেন। আওয়াজ থাকবো, এই যে দেশের যেতে পর্যন্ত সিস্টেম চেঞ্জ না হয় ওই পর্যন্ত আওয়াজ থাকবো। এই যে দেখেন ফুটপাথ থাকতে আপনার রাস্তাটা দৌড় দেয়, তবে হরণ তো দিবই। ড্রাইভার দোষ তো খালি একটা না, পাবলিকেরও দোষ আছে। আগে পাবলিক ঠিক হইব, তাহলে ড্রাইভারও ঠিক হয়ে যাবো। শব্দ দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগ বেলায় হয়ে থাকে। শব্দ দূষণের কারণে তো নানান ধরনের রোগ ব্যাধি হয়, যেমন হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সবাই সচেতন হতে হবে, আমি একা কিংবা আপনি একা এগুলো বন্ধ করা যাবে না। শিশুদের ক্ষেত্রে তো শব্দ দূষণে ব্যাপক ক্ষতি হয়। এই আমাদের তো যত্রতত্র বাসগুলা, গাড়িগুলো হাইড্রোলিক হর্ন ব্যবহার করে, এটার কারণে তো জনগণের ব্যাপক ক্ষতি হচ্ছে। অকারণে যে পরিমাণ হর্ন বাজানো হয়, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই মানুষ আসলে গভর্নমেন্ট কতটুকু করবে আমি জানি না, বা আমার কাছে মনে হয় সাধারণ জনগণ যদি শব্দ দূষণটা একটু কম করে তাহলে আমরা সবাই ভালো থাকবো। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে ফ্রান্স। দেশটিতে 2 দিনে প্রাণ হারান অন্তত 18 জন। সেখানে তাপমাত্রা উঠেছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। স্পেন, যুক্তরাজ্য, গ্রিসেও বইছে তাপপ্রবাহ। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমির গরম বাতাস এর জন্য দায়ী বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি বছরের মে মাসে প্রচণ্ড গরমে ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেন ও ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের মানুষ নাকাল হয়। 1 মাস না পেরোতে আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশগুলো। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স। সবশেষ 2 দিনে গরমে দেশটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2টি শিশু রয়েছে যারা ইঞ্জিন বন্ধ অবস্থায় গাড়ির ভেতরে ছিল। পশ্চিমাঞ্চলের বোর্দোতে সোমবার তাপমাত্রা ওঠে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের আগস্টের রেকর্ড থেকে বেশি। এছাড়া মধ্য ফ্রান্সে তাপমাত্রা উঠেছে 41.2 ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় প্রায় 1/3 অঞ্চলকে রেড অ্যালার্টের আওতায় এনেছে আবহাওয়া বিভাগ। গরমের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিভিন্ন স্থানে স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে। স্পেনেও গরমের এই ভয়াবহতা রয়েছে। দেশটির সবচেয়ে শীতল শহর সান সেবাস্তিয়ানে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে গ্রীষ্মে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। যুক্তরাজ্যে স্থানভেদে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে, যা 1957 ও 1976 সালের রেকর্ড ভেঙে দিয়েছে। ইতালির 12টি শহরে সর্বোচ্চ মাত্রায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের বাড়তি চাহিদার কারণে বিভ্রাট দেখা দিচ্ছে। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলের এই তাপপ্রবাহকে ওমেগা ব্লক বলছেন বিশেষজ্ঞরা। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে প্রচণ্ড গরম বাতাস ইউরোপের দিকে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটি হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বুধবার ভোর 5টায় মুখোমুখি হবে পানামা ও ক্রোয়েশিয়া। এর আগে ইংল্যান্ড খেলবে ঘানার বিপক্ষে। ম্যাচ শুরু হবে রাত 2টায়। 1966 বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার বিশ্ব আসরে 4-2 গোল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে দলে রয়েছে ইনজুরি সমস্যা। বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও ডেক্লান রাইস চোট পেয়েছেন। কোচ টুখেল ইঙ্গিত দিয়েছেন ননি মাদুইকে রাইট উইংয়ে রেখে সাজাতে পারেন একাদশ। মাত্র 22 বছর বয়সে ক্যারিয়ারে 50তম ম্যাচ খেলা মাইলফলক স্পর্শ করতে পারেন জুড বেলিংহাম। থ্রি লায়ন্সদের ইতিহাসে তিনি হতে পারেন সর্বকনিষ্ঠ 50 ম্যাচ খেলা ফুটবলার। ঘানার গল্পটা অন্যরকম। পানামার বিপক্ষে প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি কোচ কার্লোস কুইরোজকে, তাই ইংল্যান্ডের বিপক্ষে অনেক বেশি আক্রমণাত্মক পরিকল্পনা সাজাতে হবে। 57 ম্যাচে 15টি আন্তর্জাতিক গোলের মালিক পারতে ঘানার মাঝ মাঠের প্রাণ। প্রথম ম্যাচে অবশ্য ভিসা জটিলতায় খেলতে পারেননি। আর ঘানার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বোর্নমাউথ ও ম্যান সিটিতে দুর্দান্ত মৌসুম কাটানো অ্যান্তোইন সেমিনিও। ইউরোপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে 4-2 ব্যবধানে হেরে চাপে রয়েছে। রক্ষণভাগে দুর্বলতা তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। 2018 বিশ্বকাপে রানার্স আপ এবং 2022 বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা ক্রোয়েটদের সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞ খেলোয়াড়। অধিনায়ক লুকা মদ্রিচ বয়সের ভার সত্ত্বেও এখনও মাঝ মাঠের ভরসা। আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ ছাড়াও মারিও পাশালিচ ও মাতিও কোভারচিচরাও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এদিকে পানামার সবচেয়ে বড় শক্তি তাদের লড়াকু মানসিকতা ও দলগত ফুটবল। অধিনায়ক আনিবাল গোডোয় মাঝ মাঠের প্রাণভ্রমরা। বিশ্ব আসরে তাদের অভিজ্ঞতা খুব বেশি নয়, এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ, তাই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করা তাড়নাও বেশি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশও। বিশ্বকাপ উপলক্ষে ঠাকুরগাঁও এক সবজি বিক্রেতা তার দোকান সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকা দিয়ে, সেই সঙ্গে দিচ্ছেন নানা ছাড়। আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক কাউসার আলী নিজের খুচরা সবজির দোকানটিকে সাজিয়েছেন নীল সাদা রঙের পতাকায়। চারদিকে উঠছে ছোট বড় আর্জেন্টিনার পতাকা। এ যেন দেশটির এক টুকরো প্রতিচ্ছবি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। শুধু সাজসজ্জাতেই থেমে থাকেননি তিনি, দোকানের নামও বদলে রেখেছেন আর্জেন্টিনার সবজি ভান্ডার। টাঙানো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা প্রিয় দলের নাম। সারা জীবন তো ব্যবসা করলাম, অনেক লাভ করছি। শুধু 1 মাসের জন্য আর্জেন্টিনার খেলা যতদিন পর্যন্ত আছে তাদের জন্য 10 টাকা 5 টাকা 15 টাকা পর্যন্ত ছাড় দিব, কোনো সমস্যা নেই। এতে কত লস হবে লাভ হবে এটা দেখে লাভ নাই। সাপোর্ট। এই ব্যবসায়ী সমর্থক আর্জেন্টিনার জার্সি পরিহিত ক্রেতাদের জন্য রেখেছেন বিশেষ ছাড় নিতে তার আড়তে ভিড় করছেন ক্রেতারা। আমি ব্রাজিল হয়েও আর্জেন্টিনার সবজির দোকানটা দেখতে আসছি, অনেক সুন্দর লাগতেছে। তো আর্জেন্টিনার দলটার উপরে আমার শুভকামনা রইল যেন ফাইনাল যেতে পারে। কিন্তু আমাদের জার্সি নাই বিধায় আমাকে ছাড় দিল না। যেভাবে ছাড় দিচ্ছে আমিও বেশ কিছু বাজার করেছি। আসলে এটাই ফুটবলের প্রতি, আর্জেন্টিনার প্রতি
একটা ভালোবাসা। সেই টাঙ্গন ব্রিজ থেকে, পাটিয়াডাঙ্গি টাঙ্গন ব্রিজ থেকে আমি দেখতে আসছে, আমাকে খুব ভালো লাগছে। বিশ্বকাপের উত্তাপে যখন পুরো দেশ প্রিয় দল ঘিরে নানা আয়োজনে মাতোয়ারা, তখন ঠাকুরগাঁয়ের এই আর্জেন্টিনা সবজি ভান্ডার যেন ফুটবল আর ব্যবসার এক অনন্য মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আরেকদিকে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ করা হয়েছে 30 ফুট দৈর্ঘ্য ও 25 ফুট প্রস্থের ব্রাজিল গেট। উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশদ্বারে এই গেটটি স্থাপন করেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। ফুটবল বিশ্বকাপ ঘিরে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে পুরো দেশ। এর ব্যতিক্রম নয় পটুয়াখালীও। প্রিয় দল সমর্থন জানিয়ে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকা সাটিয়েছেন অনেকে। তবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মাণ করা হয়েছে ব্যতিক্রমী ব্রাজিল গেট। 30 ফুট দৈর্ঘ্য ও 25 ফুট প্রস্থের এই গেটটি নির্মাণ করেছেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। শহরের প্রবেশদ্বারে এই গেটটি তারা নির্মাণ করেছেন। তাদের কি লক্ষ্য উদ্দেশ্য, চলুন শুনে আসি ব্রাজিল ভক্ত ও সমর্থকদের কাছে। খেলাধুলাকে ভালোবাসি, খেলাধুলা থাকলে মাদক থেকে দূরে থাকা যায়। ব্রাজিলের নেইমারের খেলা ভালো লাগে, আমার বাবাও ব্রাজিল করে, আমিও ব্রাজিল করি। সবার উদ্যোগে গেটটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। ব্রাজিল ভক্ত, বিশেষ করে চৌরাস্তার ব্রাজিল ভক্ত আমরা সবাই মিলে কিন্তু এই আয়োজনটি করতে সক্ষম হয়েছে এবং কলাপাড়া উপজেলায় এর চাইতে বড় আয়োজন আর আমি মনে করি কোথাও হয়নি। বিশ্বকাপ খেলার জন্য এই গেটটি করা হয়েছে, খেলা যতদিন থাকবে এই গেটটি থাকবে। ব্রাজিলের সমর্থন গোষ্ঠীর যে আশা যে আমরা হেক্সা মিশন কমপ্লিট করব, এই আশা ব্যক্ত করেই আমাদের এই ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। আগামীতে বাংলাদেশের ফুটবল দল অংশগ্রহণ করবে বিশ্বকাপে, এমন প্রত্যাশা সকলের। মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি, পটুয়াখালী। শেষ করব রাতের সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। গত 6 মাসে 1000-এর বেশি নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার। বিচারহীনতার সংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহারকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত এবং সাথে সাইকোসোশ্যাল মানে মনোসামাজিকের পরিবর্তনের কারণেই আসলে এই সমাজ বিরোধী যে কর্মকাণ্ডগুলোকে আমরা দেখছি সেগুলো হচ্ছে। নামেই পদচারী সেতু, দখল করে রেখেছেন হকাররা, বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন মানুষ। রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিতে পরামর্শ। কোন সময় পকেটম্যান হাত ঢুকে দিয়ে দেয় ভিড়ের ভিতরে। খালি ওভারব্রিজ করলে তো হবে না, জনগণের তো সুবিধা থাকতে হবে। চীন সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ। বিনিয়োগের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। নির্বাচিত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, প্রশংসিত হয়েছে, সেগুলো তুলে ধরেছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে 6 জেলায় টহল দিচ্ছে সেনাবাহিনী। দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত, জানালেন উপদেষ্টা জাহেদ। সংগঠন হিসেবে সে এখানে যুক্ত ছিল কিনা আসলে সেইটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তাপ প্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সে 2 দিনে 18 জনের মৃত্যু। স্পেন, যুক্তরাজ্য, গ্রিসে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াসে। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।